नमस्कार बंधुरा लौकिक अलौकिक बांगला चैनेले सकल श्रोता बंधुके स्वागत जानिए आज आपनादेर काछे एकटी गल्प पाठ करे शोनाबो आमी सुदेशना। आजकेर गल्पेर नाम पाटकिले बेड़ालटा, लिखेছেন कावेरी रायचौधुरी। तार आगे जे कथागुलो रेगुलारली आमरा बोले थाकी जे बंधुरा आपनारा शुनছেন किन्तु अनेकेई शुने चले जाच्छेन, लाइक करছেন ना। लाइकटा दिले आमारो माने एकटा इन्सपिरेशन आसे और यदि चैनलटा भालो लेगे थाके अवश्यई सबस्क्राइब करते भूलबेन ना। एक ही चैनेलेर नीचे गल्प, सत्यि घटना, भौतिक लौकिक एवं दैविक घटना, गल्प, रहस्य गल्प सबकिछुई थाकछे। सुतरां आपनारा यदि सबस्क्राइब करे पाशे थाकेन तबेई एत किछु एकसाथे करार उत्साह पाई एई आर कि। ताहले आज के समय नष्ट ना करे गल्पटा शुने नी। सामनेई अजुत जलेर धारा बये जाच्छे। लोकटा स्रोतस्विनी गंगार जले एक पा दु पा करे नामलो। हिमालयेर बरफ भांगा जलेर शीतलताय पाয়ের नख पर्यन्त जेन कठिन हये गेल निमेषेर मध्य। पा थेके पाয়ের गोछ पर्यन्त असार, तबुओ नामते ताके हबेई आरो खानिकटा। गंगोत्रेर निर्मल पवित्र जले शरीर धुए नेबे प्रतिज्ञा छिलो। तारपर महादेवेर पुजो देबे। असंख्य नुड़ी पाथरेर मध्य दिए कलकल बये चलेछे नदी। केउ एकजन पर्यटक चित्कार करे बोल्लो, भाई साहब यहाँ पे कारेंट हो सकता है और मत जाइए। हेसे हाथ नाड़ल से। स्पष्ट बांगलाय बोल्लो, किछु हबे ना, चिंता करबेन ना। स्वच्छ जलेर मध्य निजेर मुख देखते पाच्छे से। चमके गेल निजेर मुख देखे निजेई। ई केमन मुख? जलेर दिक थेके मुख तुले आकाशेर दिके ताकालो से। एकटा भयेर भाव समस्त शरीरे आक्रमण करेছে। मन शक्त करे आबार जलेर दिके ताकालो से। ए तो निजेर मुख बोले आनंदे लाफिए उठे आबार जलेर दिके ताकातेई मृतदेहेर मतो ठंडा हये गेल तार शरीर। तार मुख थेके समस्त मांस खसे जाच्छे से देखते पेल। एक लहमाय मुखेर कंकाल बेरिये एलो। कि बीभत्स, कि भयंकर! एकटा पाटकिले मोटा बिड़ाल तार मुखे जीभ दिए बोलाচ্ছে। प्रचंड आर्तनाद करे जलेर मध्य से मुख थुबड़े पड़ल। सेई मुहूर्ते किछु दूरे छड़िए छिटिए थाका मानुषजन হৈ হৈ करे उठेছে। कयेकजन एकसंगे बले उठल, एके बारण करा हलो। हाँ हाँ ठीकই तो, एत बड़ একটা लोक যদি কথা না শোনে। সে মুখ থুবড়ে পড়েও কোনো মতে একটা পাথরকে ধরে উঠে দাঁড়িয়েই দ্রুত ফিরে আসতে গিয়ে আবার পিছলে গেল। সেই অবস্থাতেও দু হাতে নিজের মুখে হাত বোলাতে বোলাতে ভয়ে আতঙ্কে দৌড়ে জল ভেঙে পাড়ে ফিরে এসেই প্রায় অচৈতন্য হয়ে পড়ল। লোকজন ছুটে এসেছে। সম্পূর্ণ সংজ্ঞা হারায়নি সে তখনও। চোখের সামনে নিজের মাংস উঠে যাওয়া মুখটা আর বেড়ালের সেই কঙ্কাল মুখ চেটে খাওয়ার দৃশ্য তার সমস্ত চেতনা জুড়ে। ছটফট করতে করতে সে উঠে বসেই কেঁদে ফেলল। প্রশ্নের পর প্রশ্ন করছে মানুষজন। কথা জড়িয়ে যাচ্ছে তার। কোনো মতে তার হোটেলে পৌঁছে দেওয়ার কথাটুকুই সে বলতে পারল। কয়েক ঘন্টার মধ্যেই যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। চেতনা শক্তির লোপ পেয়েছে। তার 14 বছরের ছেলে সমস্ত বিষয়টা লোকজনের মুখে শুনে কিংকর্তব্য বিমূঢ়। সে হোটেলের ঘরে বসে এতক্ষণ গেম খেলছিল মোবাইলে। হোটেলের এক কর্মচারী এক গ্লাস গরম দুধ এনে ছেলেটিকে খাইয়ে দিতে বলে চলে গেল। হালকা গুঙানির মতো আওয়াজ লোকটার মুখ থেকে বেরিয়ে আসছে। গোঙানির মধ্যেই সে বলল, বেড়ালটাকে মেরে তাড়িয়ে দে তাজু, মেরে, হ্যাঁ মেরে। তাজু আরও ভয় পেয়ে বলল, বাবা বাবা তুমি কি বলছো? বেড়াল? কোনো বেড়াল তো নেই। আচমকাই লোকটা লাফ দিয়ে উঠে বসেছে। উদ্ভ্রান্ত দিশেহারা।
তার চোখ ঘরের চারপাশে ঘুরছে। বলল, নেই তো? ভালো করে দেখেছিস? ভালো করে দেখ তাজু, না হলে আমার মুখের সব মাংস খেয়ে নেবে। আহ আহ, জানলাগুলো বন্ধ করে দে তাজু। তাজু তাকে জড়িয়ে ধরেছে, নিজেও কাঁপছে। বলল, বাবা, তোমার কি হয়েছে বাবা? বেড়াল কোথায় পেলে বাবা? এই ঘরে কোনো বেড়াল নেই বাবা, ছিলও না। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আসবে, ও আবার আসবেই। পাটকিলে রং, সবুজ চোখ দুটো জ্বলছিল রে। তাজু এবার ঘর বাথরুম তন্ন তন্ন করে দেখে বলল, কি হয়েছে, কি হয়েছে বলবে বাবা? আচ্ছা, আগে গরম দুধটা খেয়ে নাও, তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো। দুধটা এক শ্বাসে পান করে লোকটা খোলা জানলা দিয়ে দূরের পাহাড়ের শৃঙ্গের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তারপর চিৎকার করে উঠল, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেবের জয়। ছেলের দিকে তাকিয়ে বলল, আমার কিছু হবে না বল। তাজুর বিস্ময়ের অবধি নেই। বলল, কি হবে বাবা? কিছুই তো বুঝতে পারছি না বাবা। লোকটা বুঝি একটু ধাতস্থ হয়েছে। বলল, আমি নদীতে পড়ে গিয়েছিলাম, আচমকা জলে তোর যেন টেনে ঘুরিয়ে ফেলে দিল। এই যে কপালের একদিকটায় কেটে গেল, তখনই বিড়ালটাকে দু হাতে মুখ ঢাকল সে ভয়ে। তারপর বলল, পাটকিলে রঙের বিড়াল, ছাপড়া লোম। তাজু যেন কিছু মনে করার চেষ্টা করলো। তারপর বলল, ডিপ ব্রাউন আর কালো ছোপ? হ্যাঁ হ্যাঁ। লোকটা উত্তেজনায় থরথর করে কাঁপছে। বলল, দেখেছিস? তুই দেখেছিস? তাজু স্বাভাবিক স্বরে বলল, মায়ের কাছে খেতে আসতো তো পিকু, তুমিও চেনো। মায়ের খুব আদরের ছিল তো, খেতো, খেয়ে দিয়ে আমাদের ব্যালকনিতে চেয়ারে ঘুমোতো। কিন্তু বাবা, ও তো মরে গেল মায়ের সঙ্গেই। হুঁকিয়ে কেঁদে উঠল তাজু। মা, মা, তুমি চলে গেলে কেন মা? আমাদের যে আর কেউ নেই মা। লোকটা নরম হয়ে ছেলের মাথায় হাত রাখল। বলল, কাঁদিস না, মা বাবা কি চিরদিন কারো থাকে? তোর মা খুব কষ্ট পেয়ে। তাজু কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। কান্নার মধ্যেই বলল, মায়ের সুন্দর মুখটা, আহ, চুলগুলো, মাথার খুলিটা পর্যন্ত বাবা। আর মাকে ভালোবাসতো বেড়ালটা। চোখের জল মুছতে মুছতে সে বলল, একেই ভালোবাসা বলে জানো বাবা। চোয়াল কঠিন হয়ে গিয়েছে লোকটার। বলল, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসলে মানুষ থেকে পশু পাখি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, পিকু মরে গেল মায়ের সঙ্গেই। মাকে বাঁচাতে গিয়েছিল মনে হয় জানো। আর আমরা বাবা মাকে বাঁচাতে পারলাম না গো, পারলাম না। বাবা মা কি কখনো কোনো দিন আর দেখা দেবে না আমাদের? লোকে যে বলে মরা মানুষ যাদের ভালোবাসে তাদের দেখা দেয়। লোকটার চোয়াল আবার কঠিন হলো, দীর্ঘশ্বাস ফেলল। বলল, কি জানি, তোর মায়ের জন্যই তো পুজো দিতে এত দূরে আসা, আত্মার শান্তির জন্য। আমি যদি ওই সময় দোকানে না যেতাম, ইস, তোমার সিগারেট যদি ফুরিয়ে না যেত। থাক ওসব কথা, আর নয়, সবই তো ভগবানের ইচ্ছে। আমি তো ছিলাম, বুঝতেই পারিনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। হর হর মহাদেব, জয় মহাদেবের জয়। ঠাকুর সুরঙ্গমার আত্মার শান্তি দিও। ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করল লোকটা। তাজুও বাবার সঙ্গে জোরের সঙ্গে উচ্চারণ করল, হায় হায় মহাদেব, মাকে শান্তি দিও। লোকটা এতক্ষণে অনেকটাই স্বাভাবিক। বিছানায় শুয়ে পড়ল আবার। বলল, খুব টায়ার্ড লাগছে, সকাল সকাল এরকম হলো তো, আজ আর পুজো দিতে যাওয়া হলো না, রেস্ট নেই, কাল ভোর ভোর বেরিয়ে পড়ব বুঝলি। আমি যদি ঘুমিয়ে পড়ি ডাকিস না, আর তুই যদি বেরোতে চাস দরজাটা টেনে বেরোস, বেশি দূর যাবি না। হোটেলের নাম মনে আছে তো? বেরোনোর সময় একটা কার্ড চেয়ে নিস, ওতে ফোন নাম্বার দেওয়া আছে হোটেলের। খুঁজে না পেলে ফোন করবি হোটেলে। আমি এখন ঘুমোই, বাবা জানলাগুলো বন্ধ করে দে। দিনের আলোতেই ঘরের আবছায়া অন্ধকার, জানালার পর্দা সরানো ছিল। লোকটার সম্মুখে তুষারাবৃত পাহাড় শ্রেণী,
মধ্যাহ্নের সূর্যলোকে ঠিকরে ঝরে পড়ছে যেন রূপোর তবক। সে আবার বলল, কর্মফল, হর হর মহাদেব, জয় মহাদেবের জয়, সকলই তোমার ইচ্ছে। পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে দু চোখ জুড়ে ঘুম আসছে অনুভব করলো সে। আচমকাই ঘন অন্ধকারে তলিয়ে গেল সে। বিড়ালটা ধীর পায়ে তখনই তার পায়ের কাছে এসে দাঁড়ালো। দেখছে তাকে। তার সবুজ চোখ ক্রমশ আগুন হয়ে উঠছে। শরীরটা ফুলে উঠল। ধীরে ধীরে সে লোকটার পেটের উপর দিয়ে হেঁটে বুকের উপরে এসে দাঁড়ালো। শ্বাসকষ্ট হচ্ছে লোকটার, প্রবল চাপ বুকের ওপর, দম বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে উঠে বসতে গিয়েও পারল না। চোখ মেলে তাকাতেই বীভৎস জান্তব আর্তনাদ করে উঠল একবারই। বেড়ালটা ঝাঁপিয়ে পড়েছে তার মুখের ওপর। গোঙানির মতো আওয়াজ তখনও বেরোচ্ছে লোকটার গলা দিয়ে। পা দুটো অসহায়ের মতো দাপাচ্ছে, কিন্তু উত্থান শক্তি নেই রহিত। ইতস্তত এদিক ওদিক ঘুরে ফিরে হোটেলের রুমে ঢুকেই তাজ্জব তাজু চিৎকার করে উঠেছে ভয়ে, বাবা! রুমে না ঢুকে লবি থেকেই সে চিৎকার করল, কেউ আছেন? কেউ প্লিজ, হেল্প 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 প্লিজ। নিমেষে লোকজন ছুটে এসেছে। রুমের মধ্যে খাটের নিচে মেঝেতে পড়ে আছে লোকটা। মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়েছে, সম্পূর্ণ অচৈতন্য। সকলে মিলে ধরাধরি করে তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। কেউ একজন উপস্থিত জিজ্ঞেস করলেন, তোমার বাবা? কি নাম ওর? বিমল সামন্ত। আমি তাজু, মানে কৌশিক। হ্যাঁ, আমার বাবা। উত্তেজিত সকলে। বিমল সামন্তর কি হয়েছে? এইটাই প্রশ্ন উপস্থিত জনতার। হোটেল কর্তৃপক্ষ তখনই চিকিৎসক নিয়ে এসেছে। পরীক্ষা করে চিকিৎসক বললেন, কিছু একটা দেখে উনি খুবই ভয় পেয়ে গেছেন। এটাই পসিবিলিটি। সাংঘাতিক ট্রমাটাইজড হয়ে সেন্সলেস হয়ে খাট থেকে পড়ে গেছেন। পালস রেট ভীষণ হাই। তাজুর তখনই চোখে পড়ল লোকটার গালে দুটো আঁচড়ের গভীর চিহ্ন। চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে সে বলল, ডাক্তারবাবু, বাবার গালে কেউ যেন আঁচড়ে দিয়েছে, দেখুন। আমি যখন বেরিয়েছি তখন তো ছিল না। বাবার শরীরটা খারাপ লাগছিল বলে বাবা বললেন আমি ঘুমোবো, তুমি ঘুরে এসো। আমি তো জানলাও বন্ধ করে বেরিয়েছি। উপস্থিত জনতার চোখ এখন বিমল সামন্তর মুখের ওপর। বিস্ময় সকলের চোখে। সকলেই এক বাক্যে বলে উঠল, তাই তো, তাই তো। চিকিৎসকের মুখেও গভীর উদ্বেগ। বললেন, সম্ভবত নিজেই আঁচড়ে দিয়েছেন ভয় পেয়ে, এক্সাইটেড হয়ে। আগে ওর সেন্স ফেরাই। চোখে মুখে জলের ঝাপটা দিতেই ধীরে ধীরে চোখ মেলে তাকিয়েই আবার চোখ বুজে ফেলেছে বিমল। এই ঘুমন্ত অবস্থাতেও তার মুখের প্রতিটি রেখায় ভয়ের চিহ্ন। কয়েকটা ইঞ্জেকশন দিলেন চিকিৎসক। ওষুধ লিখে দিয়ে বললেন, ওকে একা রাখবেন না, এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুম দরকার। অ্যাংজাইটি কমানোর ইঞ্জেকশনও দিয়েছি, আশা করি বিপদ নেই। উনি স্বাভাবিক হলে তবেই জিজ্ঞেস করবেন কি হয়েছিল। সূর্য তখন পাহাড়ের পশ্চিমে হেলে পড়েছে। ধ্যানমগ্ন হিমালয়ের চূড়ায় চূড়ায় অপূর্ব নিসর্গচিত্র। রুম সংলগ্ন ব্যালকনিতে চুপচাপ বসে তাজু। মন খারাপ, ভয় একই সঙ্গে। মা আগুনে পুড়ে অস্বাভাবিকভাবে চলে গিয়েছে, আজ 3 মাস হলো। সেই শোক বুকের গভীরে গভীর ক্ষত হয়ে বসে আছে। তারপর বাবার এই অস্বাভাবিক অসুখ এখানে এসে। পাহাড়ে এই প্রথম বেড়াতে আসা তার। হিমালয় পর্বতের যে এত সৌন্দর্য তা কল্পনাও করতে পারেনি সে। তবুও আজ কোনো কিছুই ভালো লাগছে না। তার মনে বারবার একই প্রশ্ন। বাবা একটা বিড়ালের কথা বলছিল, তার চেহারা তো মায়ের সেই বিড়াল পিকুর মতো, কিন্তু পিকু তো মায়ের সঙ্গে মরে গিয়েছিল পুড়ে। সেই দৃশ্য মনে পড়ে কেঁদে ফেলল তাজু। চিন্তাক্লিষ্ট সে। তাহলে বাবার গালে আঁচড়ের দাগ, বিড়ালের নখের আঁচড়ের দাগই তো। পিকু খেলতে খেলতে কয়েকবার তার হাতে আঁচড়ে দিয়েছিল, সেই রকমই দাগ। কিন্তু কি করে সম্ভব? পিকু তো নেই। তার সমস্ত জানলা দরজা বন্ধ রুমে কিভাবে বেড়াল প্রবেশ করবে? সন্ধে খুব দ্রুতই পাহাড়ের মাথায় ছেয়ে গেল।
পাহাড়ি সর্পিল পথে শুধু গাড়ির চলমান আলো। দূরের হোটেলগুলোয় আলো জ্বলে উঠেছে। মাথার উপর স্বচ্ছ আকাশ, আকাশে নক্ষত্ররাজি। এত নক্ষত্র সে আগে কখনো দেখেনি। এতক্ষণে তার খিদের ভাব অনুভব হয়েছে। ঘরের ভেতর উঁকি দিয়ে দেখল বাবার চোখ খোলা, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ভাবলে শীন মুখ। বিমল সামন্তর মাথার পাশে এসে বসলো তাজু। চোখ তুলে দেখল সে। বলল, তাজু, জল খাবো। বাবা, এখন কেমন লাগছে? কি হয়েছিল তোমার? জল পান করে বিধ্বস্ত শরীরটাকে কোনো ক্রমে টেনে উঠে বসলো সে। বলল, আমার কি হয়েছিল রে? খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে বড় কোনো অসুখ হয়েছে আমার। তুমি মেঝেতে পড়েছিলে বাবা, অজ্ঞান হয়ে। ডাক্তারবাবু এসে ইঞ্জেকশন দিলেন। এই দেখো, এত মেডিসিন দিয়ে গেছেন, এগুলো খেতে হবে। বিমল কিছুই মনে করতে পারছে না। বলল, আমি মেঝেতে পড়ে? তাজু ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার গালে কে আঁচড়ে দিয়েছে? দেখবে, আয়নায় দেখো। মুহূর্তে আতঙ্কে চোখ বড় বড় হয়ে গিয়েছে বিমলের। প্রচণ্ড কাঁপুনি শুরু হয়ে গেল। গালে হাত বোলাতে বোলাতে বলল, জ্বালা করছে। তাই তো, জ্বালা করছে। কে কে? বিড়ালের আঁচড় রে মনে হচ্ছে বাবা। কিন্তু বিড়াল কেন? হাওয়া আসার রাস্তাও তো বন্ধ ছিল। খোলা জানলা দিয়ে এই সময় ব্যালকনিতে চোখ পড়তেই বিমল বিকট চিৎকার করে উঠল, ওই দেখ, ওই দেখ, দেখ তাজু বসে আছে, ওই দেখ। বন্ধ কর, বন্ধ কর, জানলার কপাট সব বন্ধ কর। মৃগী রুগীর মতো কাঁপছে বিমল। অবাক তাজু। কই, কোথায়? কেউ নেই তো। কি দেখতে পেলে বাবা? বিছানার চাদর দিয়ে মুখ ঢেকে ফেলল বিমল। সেই বিড়ালটা, সেই পাটকিলে বিড়াল। ও মা গো, বন্ধ কর, বন্ধ কর। তাজু এইবার ধমক দিল, কেউ কোথাও নেই বাবা, আমি ভালো করে দেখে এলাম। তোমাকে মেডিসিন দিতে বলেছেন ডাক্তার, দিচ্ছি, খেয়ে নাও। কিছু একটা ভুল হচ্ছে বাবা। জোর করে ওষুধ খাইয়ে শুয়ে দিল তাজু তাকে। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে পড়ল বিমল, হালকা তন্দ্রাচ্ছন্ন। রাত হয়েছে। রুম সার্ভিসকে বলে ঘরেই রাতের আহারের ব্যবস্থা করেছে তাজু। বিমল সামন্ত সামান্য হাড় করল। এখন অনেকটাই ফ্রেশ লাগছে। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে বসেছে। দূরের পাহাড়তলির দিকে দৃষ্টি। ছেলের দিকে তাকিয়ে এবার বলল, সব ভুল দেখছি না? কি বলিস তুই? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বাবা, কিন্তু তোমার গালের আঁচড়টা কেমন একটা। ছেলের কথা লুফে নিয়ে বিমল বলল, আমারও। তবে আমি যে খুব ভয় পেয়েছিলাম এখন মনে পড়ছে। বুকের উপর চাপ, তারপর গলার কাছে, বুঝলি, মনে হচ্ছিল মরে যাব। তারপর আর কিছু মনে পড়ছে না। তাজুর মনেও ভয়ের ভাব। বলল, কিছু একটা আনক্যানি ঘটছে। গালের দাগটা কিন্তু বিড়ালের নখের। আই এম শিওর অ্যাবাউট দ্যাট, বাট হাউ? কেমন যেন অতিরিক্ত শীতলতা বোধ করল আচমকাই বিমল। এ ঠিক পাহাড়ের ঠান্ডা নয়, অন্যরকম। ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল ঠান্ডাটা। আরও একটা সিগারেট ধরিয়ে ছেলেকে বলল, তোর কি খুব ঠান্ডা লাগছে? একটু অন্যরকম? না না তো, ব্ল্যাঙ্কেটটা এনে দেবো? চেয়ার ছেড়ে উঠে বসেছে বিমল। বলল, বাথরুম পেয়েছে, ঘুরে আসি। বাথরুমের লাইটটা কেঁপে উঠেই দপ করে নিভে গেল। কোমরে বসেছে বিমল সবে মাত্র। আতঙ্কে চিৎকার করতে গিয়েও দেখল কোনো আওয়াজ বেরোচ্ছে না। তীব্র চিৎকারের চেষ্টা করলেও বেরোলো না সামান্যতম শব্দ। আলো জ্বলে উঠল বাথরুমের ভিতর। দুটো চোখ দিয়ে আগুনের মতো আলো, সবুজ চোখ জোড়া জুড়ে গনগনে লাল আলো। আলো জোড়া শূন্যে ভেসে ভেসে এসে তার সামনে এসে স্থির হয়ে গেল। গলা ছিঁড়ে চিৎকার করেও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না বিমলের। কোমরে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে। সবুজ চোখ জোড়া অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। গলার ওপর দুটো থাবা দিয়ে চেপে ধরল পাটকিলে বিড়ালটা। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যেও বিড়ালটাকে। থাবার নখগুলো ক্রমশ ফুটিয়ে দিচ্ছে সে গভীরভাবে বিমলের গলায়। গোঙানির শব্দ বেরোতে পারছে না
বিমলের গলা দিয়ে। চোখ বেরিয়ে আসছে কোটর থেকে। থাবা দিয়ে জোরে জোরে মুখে থাপ্পড় মেরেছে বেড়ালটা। তার গায়ের লোম ফুলে তাকে বিশাল বড় এক জন্তুর মতো দেখাচ্ছে। গলার বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতেও শুরু করলো। সে অচেতন হয়ে মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়ে থাকা দেহটার উপর প্রস্রাব করে দিয়ে বেরিয়ে গেল বিড়ালটা, বা বলা ভালো অদৃশ্য হয়ে গেল। বাবা, বাবা, ও বাবা, এতক্ষণ বাথরুমে কি করছো? বাথরুমে এত দেরি দেখে তাজু বেশ কিছুক্ষণ পর উদ্বিগ্ন হয়ে বাথরুমে ধাক্কা দিতেই ছিটকিনি খুলে গেল। অন্ধকার দেখে ভয় পেয়ে গেছে তাজু। দুপা ছিটকে পিছিয়ে এসেছে। স্বগতোক্তি করল, বাথরুমে অন্ধকার কেন? লাইট জ্বালাবে না বাবা? এটা কি করে হয়? সঙ্গে সঙ্গে উঁকি দিয়ে চিৎকার করে উঠল সে, বাবা! মুখ থুবড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে বিমল। বাথরুম জুড়ে বেড়ালের প্রস্রাবের তীব্র গন্ধ। ভয়ে আতঙ্কে ঠান্ডা হয়ে আসছে তাজুর শরীর। কাঁপতে কাঁপতে সে এক ছুটে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে চিৎকার করেই বসে পড়েছে। বাথরুম থেকে যখন বিমলের সামন্তকে লোকজন বের করে আনলো, তখন তার চেহারা দেখে স্তম্ভিত সকলে। মুখ থুবড়ে পড়ার জন্য থুতনি কেটে গিয়েছে, কপাল ফেটে রক্ত গড়াচ্ছে, মুখের চেহারা বিভৎস। সমস্ত মুখ আঁচড়ে ক্ষতবিক্ষত, ক্ষত স্থান থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত গড়াচ্ছে। সারা শরীর থেকে বেড়ালের প্রস্রাবের কটু গন্ধ। উপস্থিত সকলের বিস্ময়ের অবধি নেই। আতঙ্কিত তজুকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। বোবা হয়ে গিয়েছে সে। প্রশ্নের পর প্রশ্ন। কি হয়েছিল ঠিক বলো? কেমন করে হলো? এইভাবে আঁচড়ে দিল কে? তুমি কোথায় ছিলে? কোনো সারা শব্দ পাওনি? নির্বাক তাজু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। কিছু বলতে গিয়েও কথা আটকে গেল। বিছানার ওপর কাঠ হয়ে বসে আছে সে। সকলে মিলে ধরাধরি করে বিমল সামন্তকে বিছানায় শুইয়ে দিয়েছে। ডাক্তার এসে গিয়েছেন ইতিমধ্যেই। বিমল সামন্তর মুখের বিভৎস দৃশ্য দেখে হতভাগ তিনি। উপস্থিত জনতার দিকে তাকিয়ে বললেন, আগের দিনও এরকমই কিছু, আমায় রাইট? তাজু ঘাড় নাড়ল শুধু। বিমলকে পরীক্ষা করতে করতে চিন্তিত মুখে বললেন, অ্যাডমিশন লিখে দিচ্ছি। মুখে কোনো জানোয়ার অ্যাটাক করেছিল। প্রপার ট্রিটমেন্ট না হলে পুরো বডি গ্যাংগ্রিন হয়ে যাবে। এখনই ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। তাছাড়া ওর পালস রেট বিপজ্জনকভাবে লো। আমি এখন ইঞ্জেকশন দিচ্ছি। আপনারা অ্যাম্বুলেন্সকে কল করুন। তাজুর দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, ঠিক কী হয়েছিল বেটা? তুমি কোথায় ছিলে? আতঙ্কে নির্বাক তাজু হাতের ইশারায় বলল, আমি কিছু জানি না। হাসপাতালে ভোরের দিকে বিমলের জ্ঞান ফিরে আসতেই যন্ত্রণায় কোঁকিয়ে উঠেছে। পাশে থাকা নার্সকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কোথায়? আমার মুখে খুব যন্ত্রণা। আমার ছেলে কোথায়? তাজু পাশেই ছিল। বাবার মাথায় হাত রেখে বলল, হাসপাতালে তুমি। তোমার কি কিছু মনে পড়ছে বাবা? আচমকাই কাঁপতে শুরু করলো বিমল। থরথর করে কাঁপছে। উঠে বসে পড়েছে বেডে। চোখ ঠেলিয়ে বেরিয়ে আসতেই নার্স তাকে জোর করে শুয়ে দিল। শুয়ে পড়ুন। নার্ভ শান্ত করার ইঞ্জেকশন দিতেই কিছুক্ষণের মধ্যে চোখ বুজে এসেছে তার। ক্ষতবিক্ষত দাগ মুখে নিয়ে কয়েকদিন পর কলকাতায় ফিরে এলো বিমল সামন্ত আর তাজু। শান্ত হয়ে গিয়েছে হঠাৎই সে। বড় একটা ঝড় তার উপর দিয়ে বয়ে গেছে, বোঝাই যায়। কয়েকটা দিন কেটে গিয়েছে। মুখের ক্ষতস্থানে এখনও যন্ত্রণা। ডাক্তারের পরামর্শ মতো আয়নায় নিজের মুখ দেখে না। বারবার করে ডাক্তার সতর্ক করে দিয়েছিলেন, এখন মাসখানেক আয়নায় দেখবেন না, আপনার ভালোর জন্যই। মেডিসিন আপনার বাড়ির লোকজন লাগিয়ে দেবে। সেদিন সান্ধ্য চা পান করতে করতে বিমল ছেলেকে বলল, পুজোটা দেওয়া হলো না। হবে বাবা। আমার মুখটা কি খুব কদাকার হয়ে গেছে? ডাক্তার যে বারণ করলো মুখ দেখতে, ভালো করে হাঁ করে খেতেও পারছি না। সেদিন কি হয়েছিল বাবা, মনে পড়ে? মাথা ঝাঁকালো বিমল। বলল, হ্যাঁ অল্প মনে পড়ে। হঠাৎ লাইট অফ হয়ে গেল। ভয় পেয়ে গিয়েছিলাম খুব। তারপর দুটো ভয়ঙ্কর আলো। আমার আর কিছু মনে নেই, কিচ্ছু না। অজ্ঞান হওয়ার আগে বিড়ালের পেচ্ছাপের গন্ধ পেয়েছিলাম। কি উৎকট গন্ধ। তোমার কি মনে হয় বাবা?
বাবা এটা তো আনন্যাচারাল। কয়েকবার ভয়ে ঢোক গিলল বিমল। বলল, আমার বোধহয় নিস্তার নেই। আমি জানি না আমার কি হবে। বাবা, আমি এসব বিশ্বাস করতাম না। আমার স্কুলের বন্ধুদের ফোনে বলেছিলাম, ওরা তো রীতিমতো হাসাহাসি করলো। বলল, তুই বরং ভূতের গল্প লেখ। বিমল আহত চোখে তাকালো ছেলের দিকে। বলল, কাউকে বলার দরকার নেই। তোর মামারা তো কেস করেছে। ওদের ধারণা আমি তোর মাকে পুড়িয়ে। কিন্তু আমি কেন করব বল? আর তুই তো সেদিন বাড়িতেই ছিলি। থানা থেকে ফোন করেছিল ওরা, আসবে আবার জিজ্ঞাসাবাদ করতে আজকালের মধ্যে। আমাকে বাড়িতে থাকতে বলেছে পুলিশ। কেস করেছে মানে? থানায় তো ডায়েরি করেই ছিল, জানিস। পুলিশ এসে তো দেখে শুনে চলে গিয়েছিল, কিন্তু ওরা আবার কেসটা নিয়ে নতুন করে লেগেছে। তাজুর মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে গিয়েছে। বিষাদের ছায়া তার চোখে মুখে। কিছু ভেবে নিয়ে বলল, মা যখন পুড়ে যায় তখন তো আমি বাড়িতে ছিলাম না বাবা। সিগারেট আনতে গেছিলাম। তুমি বললে সিগারেট ফুরিয়ে গেছে, নিয়ে আয়। তুমি মাকেও বললে মায়ের যদি কিছু প্রয়োজন লাগে তাহলে বলতে। মা নুন আনতে বলল আমাকে। মায়ের সঙ্গে সেই শেষ দেখা হবে জানতাম না। তুমি পারলে না না বাবা বাঁচাতে? জোরে জোরে মাথা নাড়াচ্ছিল বিমল। বলল, না না না, পারিনি। ভয় পেয়ে গিয়েছিলাম তোর মাকে ওরকম দাউ দাউ করে জ্বলতে দেখে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্যই ভয় পেয়ে কিচেনের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। চিৎকার করে সবাইকে ডেকেছি, কিন্তু লোকজন আস্তে আস্তে। কিন্তু ওই বিড়ালটা তোর মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে টানাটানি করছিল। হ্যারি, বিড়ালটাই তোর মাকে মারেনি তো? মানে? পিকু মাকে পুড়িয়ে মারবে? তুমি কি পাগল? আর ও পুড়িয়ে মারবে কিভাবে? গ্যাস ব্লাস্ট করে তো মায়ের শরীর এড়ে আগুন লেগেছিল। তাতে বিড়ালটার ভূমিকা কি? পুলিশ এসে তো বলল গ্যাসের রেগুলেটর খোলা ছিল। পিকু মাকে খুব ভালোবাসতো বাবা, খুব। মাও খুব ভালোবাসতো ওকে। আমরা মাছ না খেলেও পিকুর জন্য মা মনে করে মাছ আনতো। পিকু একদিন না এলে মা খুঁজতে বেরোতো। তাহলে আমি মেরেছি? তোর মামাদের ধারণা তাই। আমি জেলে গেলে তোকে কে দেখবে? তুই একটু পুলিশকে বলিস বাবা। তুই বলিস যে তুইও বাড়িতেই ছিলি। তুই বলিস তোর বাবা খুন করেনি। তোর মামাদের অনেক টাকা তাজু, ওরা আমাকে জেল খাটিয়েই ছাড়বে না হলে। আমার ব্যবসা ডাউন, বাজারে অনেক ধার দেনা। আমি যদি বেঁচে যাই তাহলে তোর মায়ের নামে ব্যাংকে যে টাকা পয়সা আছে সেগুলো আমিই পাবো। তাছাড়া একটা বড় অ্যামাউন্টের পলিসি করেছিলাম 1 মাস আগে, ওটাও আমিই পাবো। তোকে একটা গাড়ি কিনে দেবো। তোর তো শখ, 18 বছর হলেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবি। তোর মায়ের জন্য আমার কষ্ট হয় না, ভাবিস? রাতের পর রাত ঘুম নেই। মাথা ঝুঁকে আছে তাজুর, ধীরে ধীরে মাথা নাড়ছে সে। ফোন বাজছে বাবা তোমার। বিভ্রান্ত বিমল তাড়াতাড়ি ফোন তুলেই ফ্যাকাশে মুখ। বলল, থানা থেকে। বাবা তুই ধরে বল, বাবা ঘুমোচ্ছে, ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, এখন ডাকা যাবে না, ফোনটা ধর। গলা শুকিয়ে আসছে তাজুর। কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, বাবা মেডিসিন খেয়ে ঘুমোচ্ছে, বাবা খুব অসুস্থ। কথা শেষ হতেই বিমল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি বললো কি বললো? বল। কাল সকালে আসবে, তোমাকে থাকতে বলেছে। পাণ্ডুবর্ণ মুখ বিমলের। হাতে পায়ে প্রচণ্ড খিঁচুনি ধরেছে যেন। অসম্ভব দ্রুততার সঙ্গে নার্ভ কাঁপছে। বিমলকে দেখে ভয় পেয়ে গেছে তাজু। বিমল উত্তেজিত হয়ে ঘরময় পায়চারি করতে শুরু করেছে, উন্মত্ত। বলল, আমি পালিয়ে যাব, না হলে সাক্ষাৎ জেল, যাবজ্জীবন, ফাঁসিও হতে পারে। সুরঙ্গমা বোধহয় আমাকে ছাড়লো না। এ হতে পারে না, আমি ধরা দেব না কিছুতেই, আমি পালাবো। তুমি পালালেও ঠিক ধরা পড়ে যাবে বাবা, পালিও না। আর তুমি দোষ না করলে ঠিক প্রমাণ হবে। উন্মত্ত হয়ে গিয়েছে বিমল, ঘরের মধ্যে দাপাদাপি করছে আর চিৎকার করছে, সুরঙ্গমা আমাকে ছাড়লো না, আমাকে ছাড়লো না। আচমকাই জোরে জোরে শ্বাস টানল বিমল। উত্তেজিত হয়ে বলল,
পেচ্ছাপের গন্ধ তাজু, বিড়ালের পেচ্ছাপের গন্ধ কি সাংঘাতিক! উহ মাগো! তাজুর চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। গন্ধটা সেও পেয়েছে। ভয়ে হাত পায়ে খিঁচুনি ধরে আসছে যেন। কি করণীয় সেও বুঝে উঠতে পারছে না। বিমল কোথায় লুকোবে ঠিক করতে পারছে না। খাটের তলায় ঢুকেও বেরিয়ে এসেছে। আলমারির দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়েও পারল না। বাথরুমে ছিটকে বেরিয়ে এসেছে। এখানে না, এখানে না বলতে বলতে দৌড়ে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সশব্দে। তাজু ভয়ে আতঙ্কে চিৎকার করছে বাইরে থেকে, বাবা দরজা খুলো না, দরজা খুলো না বাবা, যদি বাঁচতে চাও, ও এসেছে বাবা। পাটকিলে বিড়ালটা যে ঘরের মধ্যে কিভাবে এলো বোঝার মতো অবস্থাতেও নেই তাজু। বিস্ময়বোধও নেই এই আকস্মিক ঘটনায়। বিড়ালটা বিছানার ওপর এক লাফে উঠে তাকে দেখছে। খুব ক্ষীণ স্বর বেরোলো তার গলা দিয়ে, পিকু পিকু। স্বগতি করল সে। পিকুই তো, মায়ের পিকু, কিন্তু তুই তো মায়ের সঙ্গেই পুড়ে। কেঁপে গেল গলার স্বর। ভূত, ঘোস্ট, ওহ গড, ওহ গড! আচমকাই রান্নাঘরের ভেতর থেকে অমানসিক চিৎকারে পুরো বাড়িটাই যেন কেঁপে উঠল। বিকট চিৎকার বিমলের। সেই চিৎকারের প্রতিধ্বনি সমস্ত বাড়িঘর জুড়ে। সঙ্গে সঙ্গেই তাজু ছুটতে গিয়েছে রান্নাঘরের দিকে, ধাক্কা দিচ্ছে দরজায়। ব্যায়াম করা চেহারায় তাকে রীতিমতো 18-19 ছেলে বলে মনে হয়। পেশির জোরও তার বেশি। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিয়েও পারছে না সে। সঙ্গে সঙ্গে চিৎকার করছে, দরজা খোলো বাবা, দরজা খোলো! বিছানার ওপর বিড়ালটা নেই। ঘরময় খুঁজেও দেখতে পেল না বিড়ালটাকে সে। প্রতিবেশীরা ছুটে আসার আগেই রান্নাঘরের দরজা নিজে থেকেই ভেঙে পড়ল। তাজু জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখল গ্যাস জ্বলছে। বিমলের মাথাটা সজোরে চেপে ধরে রয়েছে বিড়ালটা সেই আগুনের ওপর, অথচ তার গায়ে আগুন লাগেনি। বিমলের মাথার খুলি ফেটে গিয়েছে, তার মাথার সমস্ত চুল পড়ে গিয়েছে। খিলু বেরিয়ে আগুনে পুড়ছে দাউ দাউ আগুনের মধ্যে বিমলের মুখ। সে যে নড়াচড়া করতেও পারেনি, কোনো রকম প্রতিরোধই করতে পারেনি। তার শরীরের অবস্থান দেখেই বোঝা যায়। বিকট গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ঘরময়। মাংস, ঘিলু, চুল পোড়ার গন্ধে বমি আসতে আসতেই জ্ঞান হারালো তাজু। লুটিয়ে পড়ল রান্নাঘরের দরজার সামনেই। লুটিয়ে পড়ার আগের মুহূর্তে সে দেখল পাটকিলে বিড়ালটা তার পাশ থেকে বেরিয়ে গেল। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। সঙ্গে থাকলে আমিও উৎসাহ পাব। আর সমস্ত নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন লৌকিক অলৌকিক বাংলা। আজ শুভরাত্রি জানিয়ে আমি বিদায় জানাচ্ছি। আমি সুদেষ্ণা। বাই।